এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দায়িত্ব ফিরিয়ে দিতে উঠে পড়ে লেগেছে জাতিসংঘ। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারছে না ডক্টর ইউনূস। আবারও ভয়ঙ্কর বিপদে পড়তে পারে বাংলাদেশ। বহিষ্কার হতে পারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের অংশীদার হতে প্রস্তুত বিশ্বব্যাংক। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে একথা জানিয়েছেন। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে 4 দিনের সফরে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে, ইন্টারন্যাশনালি আবার খেলতে চাইবে, কিন্তু এত তাড়াতাড়ি কি খেলাটা সম্ভব হবে? মাত্র তো 1-1.5 মাস না হলো, মানে ইদ্যত কাল তো 3 মাস আছে। এত তাড়াতাড়ি কি আন্তর্জাতিক বিশ্ব এইসব ইস্যু নিয়ে মাথা ঘামাবে? তিনি বলেছেন শেখ হাসিনার ভারতেই থাকা উচিত। কেন, কি কারণে বলেছেন, এর হয়তো ভেতরের কিছু কারণ থাকতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে চলেছেন, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনা ইতিমধ্যেই জাতিসংঘের পথে রওনা দিয়েছেন, জাতিসংঘে বিচার দিচ্ছেন। দর্শক শ্রোতা, গোপন সূত্রে এটা পাওয়া গেছে এবং আমাদের হাতের সংবাদ এসেছে যে জাতিসংঘ ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিচ্ছেন ক্ষমতা ছাড়ার জন্য, এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, শেখ হাসিনাকে আবারও ক্ষমতা দিবে জাতিসংঘ। দর্শক শ্রোতা, কারণ ডক্টর ইউনূস নাকি জাতিসংঘে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারেনি, এই জন্য জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে তারাতে ক্ষমতা দিতে। দর্শক শ্রোতা, মহা বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমাদের হাতে এখন পর্যন্ত এই সংবাদটি এসেছে। তো আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটি দেখে নেই। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রধান দৈন্যতা হচ্ছে জনগণের কাছে আস্থার জায়গাটা তারা তৈরি করতে পারে না। শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের একটা অংশের কাছে তারা আস্থার জায়গা তৈরি করে, আর বাকি জনগণের কাছে তারা আসলে লুটেরা হিসেবে চিহ্নিত হয়। আর এজ এ রেজাল্ট হয় কি, যখন ক্ষমতায় না থাকে তখন এদের ত্রাণদাতা হিসাবে পশ্চিমারা ভূমিকা পালন করে। যেমন 5ই আগস্টের আগ পর্যন্ত বিএনপি বা আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল সবাই পশ্চিম থেকে অনেক মদত পেয়েছে, বা পশ্চিমের দিকে তাকাই ছিল। নিজেরা আন্দোলনের যেই অ্যাক্টিভিটিসটা সেটাতে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। জাস্ট 1 মাস 10 দিন পরে আজকে আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে, ইন্টারন্যাশনালি আবার খেলতে চাইবে, কিন্তু এত তাড়াতাড়ি কি খেলাটা সম্ভব হবে? মাত্র তো 1-1.5 মাস না হইলো, মানে ইদ্যত কালও তো 3 মাস আছে। এত তাড়াতাড়ি কি আন্তর্জাতিক বিশ্ব এইসব ইস্যু নিয়ে মাথা ঘামাবে? বরঞ্চ যেগুলা ঘটাই গেছেন এগুলা নিয়ে কিন্তু তারা মাথা ঘামাবে। এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে কি বলা হয়েছে, বর্তমান সরকারকে বলি বা বাংলাদেশের সিচুয়েশনে আওয়ামী লীগ যে পরিস্থিতি ফেস করছে সেটা নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য চেষ্টা করছেন। ভাইরাল যেই ফোন আলাপগুলো আছে, আর বাহিরেও আজকে 2টা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এই নির্দেশনাগুলো আমার কাছে হাস্যকর মনে হয়েছে, কারণ জাতিসংঘ আসছে কোন কাজে আর এখন আওয়ামী লীগ নির্দেশনা দিচ্ছে কোনটা? জাতিসংঘ কি এই কাজে আসছে? আচ্ছা, তারপরেও মানবাধিকার বলে কথা, হয়তোবা তারা এটা অ্যাকসেপ্ট করলেও করতে পারবে, ওটা আমার মনে হয় না। এটা হাস্যকর মনে হয়েছে আওয়ামী লীগের এই নির্দেশনাটা। দেশে চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের 2টি নির্দেশনা দিয়েছে দল, মানে আওয়ামী লীগ, মানে আমরা আওয়ামী লীগ একজনের কথাই চলে, শেখ হাসিনা। এই নির্দেশনায় বলা হয়েছে প্রথমত দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করতে। তো আইনের আশ্রয় প্রার্থনা কেন্দ্র করবো, যেই পরিমাণ মামলা হইতেছে, তবে সেনাবাহিনী নামার পরে যে ধরনের বক্তব্য দিচ্ছে এখানে কিছুটা হতে পাইতে পারে। নাম্বার 2, বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম তারা এখন বাংলাদেশে। তো এখন তারা কি করতেছে, তারা কিন্তু আসছে জুলাই এবং আগস্টে আমাদের কি বলা হয় যে ওই সময় যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনে যে সকল ছাত্ররা জনতারা নিহত হয়েছে, সংখ্যাটা কেউ কেউ বলছেন আনুমানিক 2000। মানে এখানে অনেক কিছু, পুলিশের ইন্ধন ছিল, পুলিশ সরাসরি ভূমিকা রাখছে, বিজিবির নামও আসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। তো এটাকে সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন করার জন্য যে আসলে ঘটনাটা কী ছিল, তো ইনভেস্টিগেশনটা কার বিরুদ্ধে যাবে? এটা আওয়ামী লীগের বিরুদ্ধেই যাবে। বাট আওয়ামী লীগ বলতেছে বিরুদ্ধে টিরুদ্ধে বুঝি না, এখন আসছে যেহেতু, তো তোমরা একটা কাজ করো, তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া যেহেতু সব ঘটনার তথ্য সংগ্রহ করবে, গোপনীয়তা রক্ষা করবে, একটা কাজ করো, তারিখটা বুঝেন, 1 জুলাই থেকে 15 আগস্ট। এখন কেন 15 আগস্ট পর্যন্ত? কারণ সরকার পরিবর্তনের পর বা আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোও কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের দৃষ্টিতে সমীচীন না। সেই পয়েন্টটারেই আওয়ামী লীগ এখানে ফোকাস করছে। নির্দেশনা বলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা, আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে 1 থানায় অভিযোগ দিন। 2 অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করেন, আর যদি ডায়েরিও করতে না পারেন তাহলে আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দিব। এছাড়া তারা বলেছে যে তারা সকল ঘটনার তদন্ত এবং বিচার কি বলে যে করার জন্যই তারা কাজ করবে। এমনকি আওয়ামী লীগ এটা নিয়ে বিচারও দাবি করেছেন। তো এই মুহূর্তে জাতিসংঘ যে উদ্দেশ্যটাতে আসছে, যদি 1 থেকে 15 আগস্ট হয়ে থাকে, এখানে সবকিছু ইনভেস্টিগেশন করা হবে। তো মানে শেখ হাসিনার পতনের আগেরগুলোর জন্য এখানে বিচারের মুখোমুখি হইতে হবে, পরেরগুলোর জন্য কিন্তু কে কার বিচার করবে? জাতিসংঘের আমি একটা কথা বলি, শোনেন, আমাদের মতন গরিব দেশগুলো একটু ভয় টয় পায়। আপনি ইসরায়েল বলেন, মিয়ানমার বলেন,
রাশিয়া বলেন, আমেরিকা বলেন, এই ফাঁত্তা দেখে ওইগুলারে। এখন আমাদের একটু পাত্তা পোত্তা দেওয়া লাগে, এই জন্য এগুলো লাগে আর কি। জাতিসংঘের কোনো হ্যাডাম নাই, যদি থাকতো তাহলে বহুত আগে আওয়ামী লীগের উপরে অনেক কিছু এখানে মানবাধিকার ইস্যুগুলোতে ভূমিকা রাখতে পারতো, বিশেষ করে গুমের ব্যাপারে। গুম যেটা হয়েছে এটা অস্বাভাবিক, তো জাতিসংঘের পাত্তা দেয় না, বরঞ্চ আওয়ামী লীগ বলছে যে জাতিসংঘ মানে এরা কি ধরনের কথাবার্তা বলে, এই সেই এরকম কথা আওয়ামী লীগ বলছে না, বলছে এটা কিন্তু বাস্তবতা। তো বিএনপি এখন তো নাই, তো এখন যারা আছেন সরকারে তারা বিষয়টা ডিল করবেন, দেখা যাক। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পালিয়ে যাওয়া অবশ্যই একটি আন্তর্জাতিক বড় ঘটনা। ইতিহাসের পাতায় এটি লিপিবদ্ধ থাকবে, মানুষ মনে রাখবে, এবং ইতিহাসের যে পাতাগুলো তারা উল্টাবে তখন দেখবে যে গণঅভ্যুত্থানের মুখে কারা কারা পালিয়েছে। এবং এই পালানো যারা, যে রাজনীতিকরা বা শাসকরা, তারা কোনোদিনও জনগণের সমর্থিত না, জনগণের আশাকাঙ্ক্ষার তারা প্রতীক না, নিন্দিত ঘৃণিত হিসেবেই তারা পরিচিত হবে, বা তাদের পরিণতি এমনটাই হবে, মানুষ সেটাই জানবে ইতিহাস থেকে। যাই হোক, আপাতত একটা মজার উক্তি করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তিনি বলেছেন শেখ হাসিনার ভারতেই থাকা উচিত। কেন, কি কারণে বলেছেন, এর হয়তো ভেতরের কিছু কারণ থাকতে পারে যেটা তিনি বলেননি। আবার প্রকাশ্যে তিনি কিছু মন্তব্য করেছেন, তো প্রকাশের মন্তব্যটা একটু আমরা শুনি। গণবিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তাকে শেখ হাসিনা ইস্যু ও বাংলাদেশ ভারতকরণ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে বিক্রমাসিংহে বলেন, প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে হবে, মানুষকে প্রথমে আস্থায় নিতে হবে। শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু, এই ব্যাপারে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান, এরপর তারা বিদেশেই থাকেন। আমি এখন প্রাধান্য দেব বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে। এই কথার বলার একটা অর্থ আছে। শ্রীলঙ্কার গোতাবায়ে কথা নিশ্চিত মনে আসে প্রেসিডেন্ট, সেই জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছিল গোতাবায়ে। মানুষ রাজপ্রাসাদে ঢুকে উল্লাস করেছিল, অনেকটা গণভবনে যে ধরনের উল্লাস, ঠিক সেই ধরনের ঘটনা কিন্তু ঘটেছিল শ্রীলঙ্কাতে। হয়তো তারই রেফারেন্স টানছেন, কিন্তু এটার বিস্তারিত তিনি তুলনা করে কিছু বলেননি। কিন্তু এটা সবাই জানে যে গণঅভ্যুত্থানের মুখে গোতাবায়ের দেশ থেকে পালানো, একদম পরিবার পরিজন নিয়ে যেভাবে প্লেনে করে গিয়েছিল তখনকার চিত্র, আর আমাদের বাংলাদেশে যে হেলিকপ্টারে করে শেখ হাসিনা শেখ রেহানার পলায়ন, অনেকটা তার সাথে একটা তুলনা করা যায়। আরেকটি ঘটেছিল সেটা আফগানিস্তানে। তো আফগানিস্তানের ঘটনাটা অন্য, সেখানে এক ধরনের বলা যায় সশস্ত্র গণঅভ্যুত্থান বলা যায়। তো ওইটার সাথে হয়তো অতটা মিলবে না, কিন্তু শ্রীলঙ্কার সাথে অনেকটা মিল। সেই কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলছেন, যেমন গোতাবায়ে চলে যে একটা শ্রীলঙ্কার একটা স্থিতিশীলতা চলে এসছে, মানুষের খুব প্রশমিত হয়েছে, এবং শ্রীলঙ্কা এখন তার অর্থনৈতিক সংকট কাটিয়েছে, যেটা গোতাবায়ের সময় একেবারে চূড়ান্ত রকমের ধস নেমেছিল, এবং ব্যর্থ রাষ্ট্রের মধ্যে তাদের নাম লিপিবদ্ধ হয়েছিল। সেই জায়গা থেকে উত্তরণ হয়েছে এবং এখন গণতান্ত্রিক ধারায় ফিরে আসছে, এবং সামনে প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচনে অনিল বিক্রমসিংহে নিজেও একজন প্রার্থী। তিনি বলছেন, যদি হাসিনা দেশের বাইরে থাকে তাহলে তাকে বাইরেই থাকতে দিন। আমি মনে করি স্থিতিশীলতা দ্রুত ফিরে আসবে, সেনাবাহিনীর প্রয়োজনীয়তা আছে। আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিকতার উপর নজর দেবে এবং দেশ কিভাবে চলবে সেখানে সাধারণ মানুষ যুক্ত করুক। 2022 সালে শ্রীলঙ্কায় ও বাংলাদেশের মতো গণবিপ্লব হয়, সাধারণ মানুষের রোষে পড়ে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে দেশ ছেড়ে পালান। এরপর প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। আগামী শনিবার দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে, এতে নিজের জনপ্রিয়তা যাচাই করতে পারবেন রনিল। আমার ধারণা যে তিনি হয়তো এই গোতাবায়ের পজিশনটা উল্লেখ করে বলছেন যে গোতাবায়ে দেশ ছাড়া পরে যেমন শ্রীলঙ্কায় একটা শান্তি ফিরে এসেছে, স্থিতিশীলতা অর্জন করেছে। বাংলাদেশেও তার উচিত, তিনি পরামর্শ দিচ্ছেন যে দেশটা আবার কিভাবে স্থিতিশীলতা ফিরে আসবে, মানুষ শান্তিতে থাকবে, তার দিকে নজর দেওয়া উচিত। আর শেখ হাসিনা যেহেতু চলে গেছে, সে যাক, বাইরে থাকুক, তাতেই শান্তি। এক অর্থে তিনি যে যথেষ্ট পরিমাণ শেখ হাসিনাকে যে কটাক্ষ করলেন এই বক্তব্যের মধ্যে দিয়ে, এটা কিন্তু দর্শক পরিষ্কার। একটা খবর যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের পায়ে কি দড়ি বাঁধা হচ্ছে যাতে তারা বেশি দূর যেতে না পারে, এমন একটা বিষয় আসতে পারে, বা সেটা আলোচনা হইতে পারে, মনেও হইতে পারে কারো কারো। সেটা কি? সেটা হচ্ছে, খবরের শিরোনামটা বলি, ডিসির কাছে জবাবদিহি করতে হবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের। এটার প্রেক্ষিতে একটা ওই ধারণাটা জন্ম নিতে পারে যে তাহলে কি তাদের পায়ে দড়ি বাঁধা হচ্ছে যাতে বেশি দূর যেতে না পারে। না দর্শক, আমার মনে হয় যে বিষয়টা আমরা যদি নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে নিই, তাহলে বিষয়টা এমন যে সেনাবাহিনী তো সিভিলে কাজ করবে, তারা একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে। তো কোথায় কাজ করবে, কি করছে, এটা যদি ডিসি সাহেব না জানেন, তাহলে তো মাঠ প্রশাসনের কোথায় কি হচ্ছে সে কিছুই জানবেন না।
ডিসি সাহেবদেরও কিছু অবজারভেশন তারা জানাতে পারে, তার ভিত্তিতে তারাও অ্যাকশন নিতে পারে। অর্থাৎ সিভিল প্রশাসনকে হেল্প করতে হবে, অ্যাকশন থাকবে তারা, এবং তারা তাৎক্ষণিকভাবে তারা তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা সেখানে যাবেন, গ্রেপ্তার করবেন, থানায় হস্তান্তর করবেন, আইনে সুপর্দ করবেন, এই ক্ষমতাটা থাকবে। কিন্তু অবশ্যই জনপ্রশাসন বা জেলা প্রশাসন, সিভিল প্রশাসন সেটা জানতে হবে। কিন্তু আগে কি করা হতো, আগে হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হতো না, তারা ডামি হিসেবে ঘুরতো, আর কিছু করতে গেলে সেটা ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগতো। তো এই অবস্থায় তো অন্তত এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো সেটা ইতিবাচক না। তো আজকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এরকম একটা বিষয় সব জায়গায় জানানো হয়েছে, বলা হচ্ছে যে এই পুরো সমন্বয়টা করবে ডিসিরা, কিন্তু অ্যাকশন করবে সেনাবাহিনী তার মতন করে। এই ব্যাপারে তাদের কোনো কোনো বাধা নেই, এবং কোনো রকম কারোর অনুরোধে তারা বন্ধ থাকবে সেই কাজটা করবে না, বরং সমন্বয় করে যদি একটা সুন্দর সমন্বয় করে এখন দ্রুত অভিযান করা হয় তাহলে এটা ভালো হবে। কারণ মানুষের মধ্যে একটা অনাস্থা পরিবেশ তৈরি হয়েছে। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই, অনেকে হয়তো সেটা ভালোভাবে নেবেন না, যে 9/11-এর সময় খেয়াল করেন, মানুষ কিন্তু স্বস্তিতে ছিল, মানুষ শান্তিতে ঘুমাইতে পারতো, সমস্ত মাস্তানরা কিন্তু দৌড়ের উপর ছিল, বিমানে পালাইতে গেছে, সেই বিমান থেকে টেনে এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেই সময় কিছু ক্রস ফায়ার হয়েছে, সেটা সমর্থনযোগ্য না, কিন্তু আতঙ্ক ধরে গেছিল টাকা পাচারকারী, দুর্নীতিবাজ এবং এই মাফিয়া সন্ত্রাসীদের। তো সেই আতঙ্কটা ধরাইতে হবে, না ধরাইলে আইন শৃঙ্খলার যে অবস্থা, তাতে আজকে দেখেন যে দুই বিশ্ববিদ্যালয়, এত সুন্দর দুটা বিশ্ববিদ্যালয় যারা আন্দোলন করলো, সেই বিশ্ববিদ্যালয় দুটা খুবই অনভিপ্রেত ঘটনা ঘটে গেল, দুজন মারা গেল। এটা তো প্রত্যাশিত না। ছাত্রলীগ বলে আপনি এইভাবে প্রকাশে মারবেন? তো সারা দেশে যদি এরকম এখন খুঁজে খুঁজে যদি একে ওকে ছাত্রলীগ, একে যুবলীগ, ওকে আওয়ামী লীগ বলে আপনি মারেন, তাহলে সরকারের দরকার কি? আপনারা এই বিচারিক ক্ষমতা নিয়ে নেন। এই ব্যাপারে কি বলেনি যে মব জাস্টিসকে কোনোভাবেই সমর্থন দেওয়া হবে না? অর্থাৎ মবে আপনি একসাথে দলবদ্ধ হয়ে মারবেন, ভাঙচুর করবেন, অগ্নিসংযোগ করবেন, এটা তো অনেক হয়েছে। প্রথম দফায় গণ অভ্যুত্থানের সময় 5 তারিখ 6 তারিখে এটা আর মানে ধরলেও চলে, না ধরলেও চলে, তবে যদি লুটপাট হয় সেগুলিকে অবশ্যই ধরা যায়। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে মোরাল ভেঙেছে, ভাস্কর্য ভেঙেছে, এখন ওইগুলো যদি বলা হয় যে এটা অপরাধ, তাহলে আমার মনে হয় ভুল হবে। তো কোনটা গণ অভ্যুত্থানের মানুষের বিজয়ের একটা প্রতিফলন আর কোনটা লুটপাটের প্রতিফলন, এই বিভাজনটা সুন্দর। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে কি চলতেছে জাতিসংঘ, বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গোপন সূত্রে এটাই জানতে পেরেছি এবং অনেক সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি হচ্ছে যে, এবং সমালোচনা হচ্ছে, শেখ হাসিনা জাতিসংঘে যাচ্ছেন, সেখানে বিচার দিবেন, তিনি আবারও বাংলাদেশের ক্ষমতা চাচ্ছে, কারণ তিনি দাবি করতেছে আমি পদত্যাগ করিনি। দর্শক শ্রোতা, এইদিকে সবচেয়ে বড় বিষয় হলো ডক্টর ইউনূসও নাকি জাতিসংঘে শেখ হাসিনার পদত্যাগ দেখাতে পারেনি, পেশ করতে পারেনি। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য নাকি জাতিসংঘ সিদ্ধান্ত নিচ্ছেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে তাকে আবার ক্ষমতা দেওয়ার জন্য। আসলে এই বিষয়গুলো, এই আলোচনাগুলো, এই সংবাদটুকু কতটুকু সত্য আমি জানি না, কিন্তু এইগুলো নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।